আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, ডিম। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ডিম। নদীর ওপারে বড় জংশনটার পাশে মিলিটারি কলোনি। আগে প্রায় ৬০-৭০ বিঘে জুড়ে ধু ধু করত অনাবাদি জমি। প্রকৃতির অভিশাপ লাগা মরা মাটি। ধান পাট দূরে থাক, এক মুঠো কলাই বুনেও ওখান থেকে কেউ ঘরে তুলতে পারত না। তবু পৃথিবীতে যাদের প্রাণশক্তি সবচাইতে বেশি, সেই ঘাসের বিবর্ণ আর কুশের আগার মতো তীক্ষ্ণ অঙ্কুরগুলো ইতস্ততভাবে সমস্ত মাঠখানাকে আকীর্ণ করে রাখত। হাড় বের করা গরুর পাল খিদের জ্বালায় ওখানে খাদ্যের সন্ধান করত। ধারালো ঘাসের আগায় মুখ কেটে গিয়ে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ত, আর তৃষ্ণার্ত মাটি চৌ চৌ করে এক চুমুকে সেই রক্ত শুষে নিত। সেই মাঠ বিশ্বকর্মার হাতুড়ির ঘা পড়েছে। দেহাতি মানুষগুলো দূর থেকে হা করে তাকিয়ে থাকে। একপাল চখাচখির মতো সাদা সাদা তাঁবু আর খড়ের চালাগুলো যেন ঝাঁক বেঁধে আকাশ থেকে উড়ে পড়েছে ওখানে। রাত্রে বিদ্যুতের ঝলমলে আলো মায়াপুরী। ওদেরই দাবি, সামগ্রিক যুদ্ধের দাবি। রোজ ৫০০ করে ডিম জোগাতে হবে। কোথায় পাওয়া যাবে এত ডিম? পেটের দায়ে তোক হাঁস মুরগি বেচে খেয়েছে, ৩খানা গ্রাম ঘুরলে ১ কড়ি জোগাড় করা যায় না। মেজাজ যেদিন চড়ে যায় সেদিন প্যারিলাল ভাবে, মানুষ কেন ডিম পারতে পারে না? আর ঘোড়া, তাহলে ৫০০ জায়গায় ৫০টা দিয়েই ওদের রাক্ষসে পেটগুলো ভরানো চলে। বড়দিন আসছে, হ্যাপি নিউ ইয়ার। ক্রিসমাস কেক চাই, আর চাই নববর্ষের প্রীতিভোজ। সুতরাং ডিমের দাবি দাঁড়িয়েছে ১০০০-এ। প্যারিলাল বিড়বিড় করে বকতে লাগল। ডিম যেন তার দিন রাত্রের দুঃস্বপ্ন হয়ে উঠেছে। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আকাশে তারা নেই, শুধু রাশি রাশি জ্যোতির্ময় ডিম ওখানে আলোক বিস্তার করছে। মাটি দিয়ে মানুষ চলছে না, শুধু হাত পাওয়ালা একদল ডিম মিলিটারি ভঙ্গিতে মার্চ করে চলেছে। রাইট লেফট, অ্যাবাউট টার্ন, কুইক মার্চ। খেপে গিয়ে প্যারিলাল হাত পা ছুটতে লাগল। কি হয় একরাশ চিল শকুনের ডিম সাপ্লাই দিলে? কামান আর বোমা যারা অক্লেশে হজম করতে পারে, শকুনের ডিম তো তাদের কাছে নস্য বিশেষ। কিন্তু তাই বা পাওয়া যাবে কোথায়? রেললাইনের ধারে বসে যে শকুন কাটা পড়া সাপ আর কুকুরের মাংস নিয়ে টানা হ্যাচড়া করত, কিংবা টেলিগ্রাফের তারে যেসব চিল নিচের জলা থেকে মাছের আশায় ধ্যানস্থ থাকত, মিলিটারি টার্গেট প্র্যাকটিসের চোটে তারা প্রায় নির্বংশ হয়েছে। এখন এই দুর্দান্ত সময়ে মানুষে যদি কিছু কিছু ডিম পারতে পারত, তাহলে এই মহাসংকট থেকে উদ্ধার পেত প্যারিলাল। মেজর সাহেব পিঠ চাপড়ে দিয়ে প্যারিলালকে যেন জল করে দিলে। ট্রাই ট্রাই গুড বয়, ট্রাই অ্যাগেইন। সাহেবের সামনে নিতান্তই ক্রাই করা যায় না, তাহলে কাপুরুষ বলে বাঙালি জাতির দুর্নাম হবে। ডিমের সন্ধানেই যাত্রা করতে হলো। শীতের বিকেল, সমস্ত আকাশটা যেন মূর্ছিত হয়ে আছে মেঘের চাদর মুড়ি দিয়ে। টিপটিপ করে মাঝে মাঝে বৃষ্টি পড়বার চেষ্টা করছে, আবার কনকনে হাওয়ায় জলের বিন্দুগুলো উড়ে যাচ্ছে দিগন্তে।
পায়ের নিচে চাপা পড়া ঘাসে যেন তুলোর আঁশ জড়িয়ে রয়েছে। মনে হয় অসহ্য ঠান্ডায় শরীরের হাড় মাংসগুলো সব আলাদা হয়ে যাবে। পায়ে দুটো মোটা মোটা মোজা পরলে প্যারিলাল, দু হাতে পুরু দস্তানা, মাফলাটাকে কানে আর গলায় শক্ত করে জড়িয়ে একটা গেরো বাঁধলে বুকের ওপর, তারপর গায়ে চড়ালো ফিকে নীল রঙের মোটা ওভারকোটটা। ব্যাস, শীতের সাধ্য কি এইবারে তার কাছে ঘেঁষতে পারে? ওভারকোটের ওপর সস্নেহে একবার হাত বুলিয়ে নিলে প্যারিলাল। সত্যিই খাসা জিনিস। কাশ্মীরি ফার, যেমন মোলায়েম তেমনি গরম। একবার গায়ে ওঠাতে পারলে বাংলাদেশের শীত তো দূরের কথা, উত্তর মেরুতে গিয়ে অবধি নিশ্চিন্ত থাকা চলে। এই যুদ্ধের বাজারে 200 টাকা ধরে দিলেও এখন এমন একটা কোট পাওয়া যাবে না। মিলিটারি মাল, একটু কাঁচা বা খেলো করবার নেই কোনোখানে। কোটটা পড়তে পড়তে প্যারিলালের মন অকারণেই অত্যন্ত খুশি হয়ে উঠল। জীবনে কোনো দুঃখই অবিমিশ্র নয়, সব কিছু বিড়ম্বনারই সান্ত্বনা আছে একটা। মেজর সাহেবের বিশ্বগ্রাসী ডিমের ক্ষুধা তাকে বিব্রত করে তোলে বটে, কিন্তু এ কথাটাও কোনো মতে ভুললে চলবে না যে এই কোটটা তিনিই তাকে বকশিশ করেছেন। তার কাছে প্যারিলালের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু কোথায় ডিম? আলাদিনের আশ্চর্য প্রতিবের দৈত্যটা যদি এখন তার সামনে এসে দাঁড়ায়, তাহলে একটি মাত্র প্রার্থনাই তার করবার আছে। ঐশ্বর্য নয়, ধন সম্পত্তি নয়, চীন দেশের বোচা নাক রাজকন্যাও নয়। ডিম দাও প্রভু, ডিম দাও। জোগাড় করতে না পারো, পেরে দাও। একটা নয়, দুটো নয়, 1 কড়ি নয়, 5 কড়িও নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, অবুধ অবুধ এমন একটা ডিমের পাহাড় খাড়া করে দাও যে তার চূড়োটা যেন মাউন্ট এভারেস্টের চূড়োকেও ছাড়িয়ে ওঠে। হায় আলাদিন! রক পাখির ডানার সঙ্গে সঙ্গে সে দিনগুলো উড়ে গেছে চিরকালের মতো। একটা কাতর দীর্ঘশ্বাস ফেলে প্যারিলাল বেরিয়ে এলো। শীতার্ত অনুর্বর মাঠ, ঘাসের তীক্ষ্ণ মুখ ঠান্ডায় যেন ছুরির ফলার মতো ধারালো হয়ে আছে। মানুষের খালি পা পড়লে কেটে ফেটে একসা হয়ে যাবে, তবু ওর ভেতর দিয়ে খালি পায়েই হেঁটে যায় মানুষ। তাদের পায়ের তলায় হুক ওয়ার্মের ক্ষত চিহ্ন, চামড়ার রং পোড়া কাঠের মতো কালো, নখগুলো যেন হাতুড়ি দিয়ে ছেঁচে দিয়েছে কেউ। এই মাঠের ভেতর দিয়ে তারা হেঁটে যায়। ধারালো ঘাসের আগায় কালো রক্ত শুকিয়ে থাকে। প্যারিলাল ওরই মধ্য দিয়ে এগিয়ে চলল। তার পায়ে দামি পেটেন্ট লেদারের জুতো, হাঁটু পর্যন্ত টানা পশমি মোজা। পুরো ওভারকোটটার গায়ে হিমের কণা জমছে। ওপরে মেঘলা আকাশটা থমথম করছে, যেন ভেঙে পড়বার সূচনায়। এক ফালি টানা পথ ধরে প্রায় মাইলটাক এগিয়ে এলে গ্রাম, অথবা আগে গ্রাম ছিল। মনন্তরের ঝাপটা এখনো মিলিয়ে যায়নি। ধসে পড়া চালা, পোড়ো ভিটে, মরা মানুষের দীর্ঘশ্বাসেই যেন রাশি রাশি বাঁশের পাতা উড়ে পথটাকে আচ্ছন্ন করে দিয়েছে। রজনী, ও রজনী, আছো নাকি বাড়িতে? একটা ছোট চালার সামনে দাঁড়িয়ে হাঁক দিলে প্যারিলাল। মাটি দিয়ে মসৃণ করে লেপা পুরু দেওয়াল, তার উপর গেরি মাটির রঙে আঁকা শঙ্খ পদ্মলতা। একদিন সমৃদ্ধি যে ছিল সে কথাই ঘোষণা করছে প্রাণপণে। ওদিকে শন ঝরে যাওয়া চালের ওপর দিয়ে আকাশ উকি মারছে, আর সেই ফাঁকগুলোর ওপরে খানিকটা ধোঁয়া কিংবা কুয়াশা কুণ্ডলি পাকাচ্ছে। ঘরের ধোঁয়াটা বাইরের ভারী হিমার্ত বাতাস ঠেলে বেরুতে পারছে না।
অথবা বাইরের কুয়াশা সবগুলো একসঙ্গে ভেতরে ঢোকবার জন্য ঠাসাঠাসি করছে। বলি, রজনী আছো নাকি? ঠিকাদার বাবু ডাকছেন? ভেতর থেকে সারদার গলা। আছি বাবু, আছি। সারা দিয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো বুড়ো রজনী। অনাহার শীর্ণ উদ্ভ্রান্ত চেহারা, হলদে রঙের চোখ দুটো যেন ঘুরছে, থুতনির নিচে খানিকটা বিশৃঙ্খল পাকা দাড়ি, সারা গায়ে একটা শতচ্ছিন্ন ধোকরা জড়িয়ে থরথর করে কাঁপছে। শীতটা সত্যি বড় বেশি পড়েছে এবার। বুড়োর হাতের আঙুলগুলো কি অস্বাভাবিক নীল। তারপরে, ভালো আছো তো? একটা চুরুট ধরাতে ধরাতে প্যারিলাল জিজ্ঞেস করল। এটা ভদ্রতার ব্যাপার, আলাপের ভূমিকা। ভালো। রজনী হাসবার চেষ্টা করল। আমাদের আর ভালো, এখনো মরিনি, এইটুকুই যা ভালো বলতে হবে। ওসব কথা কেন ভাবছ? একটা পা মাটিতে ঠুকতে ঠুকতে প্যারিলাল চুরুটের ধোয়া রিং করতে লাগল। যুদ্ধ থেমে যাবে, আবার ফসল উঠবে, সুখ শান্তিতে ভরে যাবে দেশ। প্যারিলালের কণ্ঠ যেন দেবদূতের মতো উদাত্ত। তখন আবার এই বাংলা হবে সোনার বাংলা। কথাগুলো প্যারিলালের নিজের কানেই যেন ভালো লাগতে লাগল। বাস্তবিক মাঝে মাঝে সরস্বতী এসে যেন বাণী দেন তার গলায়। একটা স্বর্গীয় দৃষ্টি নিক্ষেপ করে রজনীকে সে অভিভূত করে দেবার চেষ্টা করলে, কিন্তু রজনী তবু হাসে। দাঁত ঝরে যাওয়া মাড়ির ভেতর দিয়ে খানিক কালো হাসি বেরিয়ে এলো। সোনার বাংলা কবে ছিল? বুকের রক্ত জল করে আর চোখের জল না ফেলে দুমুঠো ভাত কোনোদিন জোটেনি। 10 বছর আগেও নয়। বেগার ছিল, থানার দারোগা ছিল, উচ্ছেদের নোটিশ ছিল। বাড়তির মধ্যে এবার দুঃখের পাত্র পূর্ণ করে দিয়ে দুমুঠো ভাতও অদৃশ্য হয়েছে। সেই লজ্জা আর অপমান মেশানো রাঙা বাগড়া চালের ভাত আর লাফা শাকের তেতো চচ্চড়ি, এই কি সোনার বাংলার রূপ? হয়তো হবে, কিন্তু ঠান্ডায় আর দাঁড়াতে পারছে না রজনী। মাঠের ওপার থেকে হাওয়া আসছে, হাড়ের ভেতর বাজছে ঝনঝনানি। গায়ের ধোকরাটাও যেন বরফে তৈরি, অথচ সামনে দাঁড়িয়ে প্যারিলাল বক্তৃতা দিচ্ছে সোনার বাংলার ভবিষ্যৎ সম্বন্ধে। চুরুটের ধোয়া চাকার মতো গোল হয়ে তার মাথার চারদিকে যেন স্বর্গীয় দীপ্তিমণ্ডল সৃষ্টি করেছে। ফারকোটের রোয়ার ওপরে জমেছে হিমের কণা, চিকচিক করে জ্বলছে, যেন অশরীরী জ্যোতি বিচ্ছরিত হচ্ছে। তারপর কিছু ডিমের যোগান দিতে হবে যে। ডিম? ডিম এখন পাওয়া বেজায় শক্ত বাপু। তাহলে তো চলবে না। স্বর্গদূত আবার একটা মহিমময় দৃষ্টি নিক্ষেপ করে রজনীকে বশীভূত করবার চেষ্টা করলে। দামের জন্য আটকে থাকবে না, কিন্তু কোথায় পাওয়া যাবে? দাঁতে দাঁতে ঠকঠক করে বাজিয়ে রজনী বললে, আর যে শীত, ঘর থেকে বেরোতে গেলে হাত পা যেন পেটে যায়, বৃষ্টিও পড়ছে। ওই তো, প্যারিলাল ভঙ্গি করল। গায়ে অত বড় একটা চটের ধোকরা, আবার শীত কিসের রে? বেটারা বাবুয়ানি করেই গেলি। নে, 2.5 টাকা করে ডজন পাবি। কাল অন্তত 3 ডজন জোগাড় করে রাখবি, যেখান থেকে হোক, যেমন করে হোক। কোর্টের জ্যোতির্ময় রোয়াগুলোর দিকে তাকাতে তাকাতে যেন ধোয়া লেগে যায় রজনীর। শরীরের সমস্ত অঙ্গগুলো অসাড় হয়ে এসেছে, চোখের সামনে ঘুরছে ধোয়ার কুণ্ডলী। চেষ্টা করব বাবু। চেষ্টা নয়, চাই চাই, মনে থাকে যেন। ভারী জুতোর শব্দ করে প্যারিলাল চলে গেল। ঘরের মধ্যে সারদা
ছেলে মেয়ে নিয়ে বিব্রত হয়ে আছে। বছর 8 ছেলেটার বয়স। ম্যালেরিয়ায় চুষে নিংড়ে খেয়েছে তাকে। পেটের পিলেটা এমন ফুলেছে যে আশঙ্কা হয় একদিন ওটা তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। ক্যালসিয়ামের অভাবে অপুষ্ট হাড়গুলো প্যাকাটির মতো শীর্ণ। হঠাৎ একটুখানি ঘা লাগলে যেন মট করে ভেঙে যেতে পারে। একটা ছেঁড়া চট জড়িয়ে সেও থরথর করে কাঁপছে। মাঝে মাঝে মাটির একটা মালসা থেকে খানিক শুকনো ভাত থাবায় থাবায় মুখে পড়ছে। ম্যালেরিয়ায় পথ্যই বটে। কঙ্কালসার বুকের মধ্যে কাশছে মেয়েটা। মায়ের বুক শুকনো, চুষলে দুধ তো দূরে থাক, এক বিন্দু রক্ত বেরিয়ে আসে না বোধ করি। ছেঁড়া কাপড়ের আঁচলে সারদার শীত কাটছে না, তবু গায়ের গরম দিয়ে সে কোনো মতে মেয়েটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করছে। রজনীর পুত্রবধূ সারদা। ছেলে নিবারণ শহরে গেছে রিক্সা টানতে। আধিতে যা পেয়েছিল তাতে দুদিনও পেট চলে না, তাই শহর তাকে টেনে নিয়ে গেছে আজ 2 মাস। এ পর্যন্ত কোনো খবর নেই। ঘরে ঢুকে একটা বিড়ি ধরালো রজনী। ধোকরার নিচে পড়লে ছেঁড়া জামাটা, তবু শীত কাটে। 1 মালসা আগুন করবি বউ? শীতে যে জমে গেলাম। আগুন কি দিয়ে জ্বালব? সারদা ঝলসে উঠল। ওই তো খড়ি আছে, খুঁটে আছে। খড়ি আছে, খুঁটে আছে? সারদা ভেঙচে উঠল। শ্বশুরের সম্মান রাখবার মতো গলার আওয়াজটা তার নয়। দিনে সব পুড়িয়ে শেষ করে দিলে রাত্রিরে কি হবে তখন? বাচ্চা কাচ্চাগুলো একটাও বাঁচবে না। দুর্বল স্থবির দেহে যতটা সম্ভব শিখায়িত হয়ে উঠবার চেষ্টা করলে রজনী। কেন বসে বসে নবাবী না করলে চলে না? 2টো খড়ি কুড়িয়ে রাখতে পারিস নে আরামজাদি? ভাঙা কাসরের মতো গলায় অদ্ভুত স্বরে চেঁচিয়ে উঠল সারদা, যেন প্রেতিনীর আর্তনাদ। খড়ি? খড়ি আকাশ থেকে বৃষ্টি হয়, তাই না? তুমি বললে চিতে দেবার জন্য খড়ি করিয়ে রাখব। বটে। অসহ্য ক্রোধে রজনী কাঁপতে লাগল। একটা কিছু করে ফেলবে, একটা কোনো ভয়ানক কাণ্ড। কিন্তু কিছুই করলে না, শুধু ধোকরাটা গায়ে জড়িয়ে শিথিল গতিতে দরজা ঠেলে বেরিয়ে গেল। এখন কোথায় চললে আবার? মরতে। রজনী চলে গেল। দরজার ওপার থেকে বললে, চিতার কাঠ জোগাড় করে রাখিস। বাইরে শীত পাথরের মতো পৃথিবীর বুকে চেপে বসেছে। মেঘলা আকাশে ধোয়ার মতো আরও মেঘ জমে উঠছে। পাণ্ডুর অন্ধকার যেন ছড়িয়ে পড়ছে চারদিকে। আড়ষ্ট পায়ে রজনী এগিয়ে চলল। ফাটা পা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে লাগল ক্ষুধার্ত বন্ধা মাটিতে। রজনী ফিরল যখন, তখন সন্ধ্যা প্রায় ঘনিয়েছে। সন্ধান বৃথা হয়নি। 3খানা গ্রাম ঘুরে 2 কুড়ি ডিম জোগাড় হয়েছে। ঠিকাদার বাবুর নামের মহিমা আছে। হাঁস মুরগিগুলো পর্যন্ত খুশি হয়ে ডিম পাড়তে লেগে গেল যেন। হাঁস মুরগিগুলো পর্যন্ত খুশি হয়ে ডিম পাড়তে লেগে যায় যেন। ডজন প্রতি 3 গন্ডা পয়সাও যদি প্যারিলাল তাকে কমিশন দেয়, তাহলে কমসে কম অন্তত 10 আনাতে এসে দাঁড়াতো। 10 আনা পয়সা, 3-4টি প্রাণীর একবেলার খোরাক। প্যারিলালের অনুগ্রহ আছে, তার উপরে অস্বীকার করলে অধর্ম হবে। মাঝে মাঝে বাঁকা চোখে সারদার দিকে তাকায়, তা নইলে আপত্তি করবার বিশেষ কিছুই ছিল না। কিন্তু 10 আনা পয়সা, তার জন্যে অনেকখানি খেসারত দিতে হয়েছে। পা দুটো জমে অসাড় হয়ে আছে। শুধু ফাটা জায়গাগুলো থেকে এক একটা তীব্র জ্বালা বিদ্যুৎ চমকের মতো শিউরে দিচ্ছে সমস্ত শরীরকে।
ঠান্ডায় নাক দিয়ে জল পড়ে মুখটাকে ভাসিয়ে দিয়েছে। তার সঙ্গে চোখের জলও হয়তো মিশে রয়েছে খানিকটা। ঘরে ঢুকেই কিন্তু মনটা খুশি হয়ে উঠল। গনগনে আগুন জ্বালিয়েছে সারদা। বাইরের জগতের শীত জর্জর নিষ্ঠুরতার হাত থেকে যেন স্বর্গলোকে প্রবেশ। একটু আগেকার কুস্ত্রী কলহের কথা মনেও রইল না। লোভীর মতো আগুনের পাশে বসে পা দুটোকে মেলে দিলে রক্তিম শিখাগুলোর ওপরে টকটকে লাল আগুন, রক্তের মতো রং। মানুষের বুক থেকে যে রক্ত শুকিয়ে গেছে তা রূপায়িত হয়েছে আগুনে। সমস্ত ঘরটা লাল ছায়ায় আচ্ছন্ন হয়ে গেছে। সারদার মুখটাকে দেখাচ্ছে অদ্ভুত আর অপরিচিত। পা দুটোকে আগুনের ওপর ধরে দিয়ে চুপ করে বসে রইল রজনী। অন্য সময় হলে পুরে ফোসকা পড়ে যেত, কিন্তু এখন এত বড় আগুনটাকেও যেন মনে হচ্ছে যথেষ্ট গরম নয়। সারদা জিজ্ঞেস করল আস্তে আস্তে, পেলে ডিম? হ্যাঁ, দো করি। ভালো করে রেখে দে, সকালে ঠিকাদারকে দিতে হবে, 10 আনা পয়সা মিলবে। ম্যালেরিয়া জীর্ণ ছেলেটা এক কোণ থেকে ঘ্যান ঘ্যান করে উঠল, মা, আমি ডিম খাবো। খবরদার, খবরদার! রজনী হঠাৎ বাঘের মতো গর্জে উঠেছে। ডিম খাবে? একটা ডিম ছুঁয়েছিস কি মাথা দোকানা করে দেব। ছেলেটার ঘ্যানঘ্যানানি তবু থামে না। অসুখে ভুগে ভুগে অসম্ভব লোভ বেড়ে গেছে। চোখ দুটো জ্বলছে ক্ষুধার্ত শিয়ালের মতো। মা, আমি ডিম খাবো। সারদা ছেলেকে কোলের কাছে টেনে নিয়ে এলো সস্নেহে। না বাবা, ডিম খায় না, গরিবের ডিম খেতে নেই। রজনী চুপ করে রইল। মনটা ভারী হয়ে গেছে। গরিবের ডিম খেতে নেই, শুধু ডিম, কিছুই খেতে নেই। গরিব যদি খেতে পায় তাহলে পৃথিবী চলবে কেমন করে? সব ওলটপালট আর বিশৃঙ্খল হয়ে যাবে যে। ছেলেটা তবু কাঁদছে। রজনীর হাত নিষ্পিস করে, একটা কিছু করতে চায়। ইচ্ছে করে গলা টিপে ওটাকে থামিয়ে দেয় একেবারে। খেতে চায়? কেন খেতে চায়? কার কাছে খেতে চায়? শুকিয়ে মরে যেতে পারে নিঃশব্দে, নিজেও বাঁচে, পৃথিবীরও হাড় জুড়িয়ে যায়। একটা মালসায় করে খানিকটা করকরে ভাত আর শাক চচ্চড়ি নিয়ে এলো সারদা। খেয়ে নাও। ঠান্ডা আধপচা ভাত, তেতো শাকের ঘণ্ট। গলা দিয়ে এক গ্রাস নামে তো পেটের ভেতর থেকে শীতের প্রচণ্ড শিহরণ উঠে মাথা পর্যন্ত ঝাঁকিয়ে দেয়। দাঁতে দাঁতে খটখট করে বাঁচতে থাকি। কেন কে জানে, ডিমগুলোর ওপরে দুর্দান্ত একটা লোভ এসে রজনীর মনকেও আচ্ছন্ন করে দিলে। কতদিন সে ডিম খায়নি। কিন্তু না, ঠিকাদার বাবুর জোগান। সাহেবদের নতুন বছর আসছে, তাদের উৎসাহ হবে, খানাপিনা হবে। ওদিকে দৃষ্টি দিলেও মহাপাতক। থাবায় থাবায় অখাদ্য ভাতগুলো গলার মধ্যে ঠেলে দিতে লাগলো রজনী। অসহ্য শীতে পেটটা মোচড় দিচ্ছে, ঠেলে বমি উঠে আসছে যেন। ছেলেটি আবার প্যান প্যান করে উঠল। ডিম কোথা থেকে কি হয়? রজনীর, আব্বু একটু চুপ থাকো বাবা, একটু কাজ করি অল্প একটু। রজনীর মাথার মধ্যে রক্ত চড়ে গেল। ভাতের মালসাটাকে ছুঁড়ে ফেলে দিল দূরে। তারপর বিদ্যুতের মতো দাঁড়িয়ে উঠল। নিজের অতৃপ্ত লোভের জ্বালাটা বিস্ফোরকের মতো ফেটে পড়েছে। একটা অবলম্বন পেয়েছে সে। দাঁতে দাঁত পিষে রজনী বললে, ফের ডিম? আজ তোকে খুন করে ফেলব। মুহূর্তে হ্যাচকা একটা টানে রজনী ছেলেটাকে কাছে টেনে নিয়ে এলো। তারপর নীল একটা হিমার্থ থাবা
ছেলেটার গলায় বসিয়ে দিলে নির্মমভাবে মেরে ফেলবে। আর্তকণ্ঠে সারদা চিৎকার করে উঠল, কি করছো? লাল আগুনে রজনীর চোখ ভয়ঙ্কর দেখাচ্ছে। আগুনের চাইতেও বেশি করে জ্বলছে সেটা। শেষ করে দেব। ছাড়ো ছাড়ো, মরে যাবে যে। মরুক। কঠিন হাতের চাপে ছেলেটার চোখ বেরিয়ে যাচ্ছে। পাগলের মতো ছুটে এলো সারদা। ঘরের কোণ থেকে লোহার শাবলটা তুলে নিয়ে প্রাণপণে ঘা বসালো রজনীর মাথায়। অস্ফুট একটা কাতর আর্তনাদ। ছেলেটাকে ছেড়ে দিয়ে রজনী 3 হাত দূরে ছিটকে পড়ল আগুনের ওপর। সমস্ত ঘরময় আগুন ফুলঝুরির মতো ছড়িয়ে গেল। সারদা দাঁড়িয়ে রইল বিস্ময় বিস্ফারিত চোখে। কি করবে কিছু বুঝতে পারছে না। ছেলেটা নিঃসাড় হয়ে পড়ে আছে মাটিতে, আর আগুনের শয্যায় মাথা রেখে তেমনি নিঃসাড় হয়ে শুয়ে আছে রজনী। গায়ের ধোকরাটা জ্বলে উঠেছে। মরা সাপ পুরবার সময়ে যেমন অন্তিম আক্ষেপে মোচড় দেয় শরীরটাকে, তেমনিভাবে একটা অসহায় চেষ্টা করেই রজনী স্থির হয়ে গেল। সারদা হতবাক হয়ে তাকিয়ে দেখল রজনীর দাড়িটা পুড়ছে। ফটাস করে একটা শব্দ হয়ে খইয়ের মতো ফুটে উঠেই গলে গেল তার বিস্ফারিত ডান চোখটা। মানুষ পোড়া গন্ধ কি বিশ্রী। মাঠের ওপারে দাঁড়িয়ে সন্ধ্যার অন্ধকারে প্যারিলাল দেখতে লাগল সমস্ত গ্রামটা জ্বলছে। এই দারুণ শীতে আগুন পোয়াচ্ছে যেন। আর এত দূরে দাঁড়িয়েও হঠাৎ তার অত্যন্ত গরম লাগতে লাগল। কাশ্মীরি ফাড়ের কোটটা বড় বেশি গরম। শুনতে শুনতে শেষ হয়ে গেল আমাদের আজকের গল্প। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি, অনেকেই আমার গল্পগুলো শুনছেন, ভালো লাগছে আপনাদের, সেটা আপনাদের মন্তব্য এবং শেয়ার দেখে বুঝতে পারি। তবে আপনারা সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। অনেক কষ্ট করে আপনাদের জন্য গল্প উপহার দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং পরিবার পরিজনদের সবার সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। মন্তব্য করে আপনাদের মনের কথাগুলো আমাকে জানাবেন এবং কেমন গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন। আপনাদের মন্তব্যই আমার চ্যানেলের মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।